বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পের অবস্থা টালমাটাল, অন্যদিকে আর্নে স্লটের লিভারপুলের একই হাল। পাশাপাশি লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের কন্ট্রোভার্সিতে নতুন মোড়। বার্সেলোনা নাকি হুলিয়ান আলভারেজকে সাইন করবে না, এ কেমন সুর? পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করতে চাচ্ছে প্রিমিয়ার লিগেরই একটি ক্লাব। তো সবকিছু নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। তো দেরি না করে শুরু করা যাক। তোবা তোবা তোবা, কি এক ছন্দ মিলাইছি ভাই, মাফ করে দেন। তো বাংলাদেশ জাতীয় দল আগামী 13 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ এবং 18 নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু করছে গতকাল থেকে। তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ জাতীয় দল বাফুফের পক্ষ থেকে কোনো স্কোয়াড ঘোষণা করা হয় নাই। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে গেছে কিন্তু কোনো স্কোয়াড ঘোষণা করা হয় নাই। আর মজার বিষয় কি জানেন, আমাদের যে কোচ জনাব হাবিয়ার কাবরেরা, তারও কোনো খোঁজ পাত্তা নাই। জিনিসটা মানে ফাইজলামুর থেকে আর একটু উপর লেভেলে চলে গেল না, যে আপনি আপনার জাতীয় দলের ক্যাম্প শুরু করে দিচ্ছেন কিন্তু আপনার কোচই নাই, পাশাপাশি আপনি তো কোনো দলের কোনো অফিসিয়াল স্কোয়াডও ঘোষণা করেন নাই। 26 জন অথবা 32 জনের যে দল আছে, আপনি তো কোনো দলই ঘোষণা করেন নাই। সো তার মানে কি দাঁড়ায়, আপনি হয়তো আপনি আমি যারা আছি আমরা সবাই গিয়ে ওই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবো, মানে যেহেতু কোনো দল ঘোষণা করে নাই তাহলে আমরা সবাই গিয়ে দলের ক্যাম্পে যোগ দিতেই পারবো। মানে এখানে তো কোনো বাধার কিছু নাই, কারণ আপনি কোনো দল ঘোষণা করেন নাই। আর দল ঘোষণা করবে কিভাবে? আপনার কোচ সে তো স্পেনে ডিউটিতে আছে, ছুটি কাটাতে আসবে বাংলাদেশে 2 দিন পরে, তাহলে দেখবেন মানে দল ঘোষণা করে দিচ্ছে। ওই যে মুখস্থ, এই যে বসুন্ধরা কিংসে থেকে 8 জন প্লেয়ার আসতেছে, এখান থেকে 2 জন প্লেয়ার আর হামজা সমিত তো আছে, হয়ে গেছে দল, শেষ হয়ে গেছে দল। আর কি, আর কিছু নাই, তার তো কোনো পড়ালেখার দরকার নাই, তার দেশে থাকারও দরকার নাই। তো এই হচ্ছে আর কি বাংলাদেশ আমাদের জাতীয় দলের অবস্থা ভাই। হামজা চৌধুরীর কথা যেহেতু বলছি, হামজা চৌধুরী আগামী 9 নভেম্বর বাংলাদেশের মধ্যে আসবে, বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে এবং সমিত সোম আগামী 10 নভেম্বর ইনশাল্লাহ দেশের মধ্যে ফিরবে এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবে। তবে ফাহমিদুলের জিনিসটা এখন পর্যন্ত ক্লিয়ার না। এখন পর্যন্ত যতটুকু আপডেট আসছে, ফাহমিদুল মেবি এই যে নভেম্বর ইন্টারন্যাশনাল ব্রেক আছে, এটা বাংলাদেশের মধ্যে নাও আসতে পারে, মিস করতে পারে। সো ফাহমিদুলকে আপনার না দেখতে পারেন। ভারতের বিপক্ষে ম্যাচের মধ্যে ফাহমিদুলকে ভাই রাখাটা দরকার ছিল, এন্ড ফাহমিদুল রাখা বলতে ফাহমিদুল আসাটা দরকার ছিল। হয়তো সে ক্লাবের কোনো সমস্যার জন্য আসতে পারতেছে না, ওইটাও আমাদেরকে বুঝতে হতে পারে। সো আমরা যদি ইউরোপিয়ান ফুটবলের মধ্যে যাই ভাই, ওইদিকে লিভারপুলের অবস্থা খুবই খারাপ। গতকাল লিভারপুল ইএফএল কাপের মধ্যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-0 গোলে হাইরা গেছে। ওই ম্যাচ হারার পর আর্নে স্লট কি বলতে জানেন, যে মানুষ যেমনটা ভাবে যে আমাদের স্কোয়াড অনেক বড়, আসলে কিন্তু তা না। আমি ম্যানচেস্টার সিটির ওইটা আর কি আর্নে স্লট বলছে যে আমি ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখছিলাম, তারা গত সপ্তাহে যেই খেলোয়াড়গুলোকে নিয়ে প্রিমিয়ার লিগে খেলছে ওইখান থেকে একটা প্লেয়ারও স্টার্ট করে নাই, কিন্তু তারপরও তাদের দলটাই বেস্ট ছিল এবং চেলসিও এস্তেভালকে দলের মধ্যে আনতে পারে। মানে কাহিনী হচ্ছে কি, মানে আপনি ভাই এই গত সামার ট্রান্সফার উইন্ডোতে 500 মিলিয়ন ইতিহাসের, আপনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার উইন্ডোতে, এক সিঙ্গেল ট্রান্সফার উইন্ডোতে সাইনিং করছেন 500 মিলিয়ন প্লাস। তারপর যদি আপনার এরকম এক্সকিউজ থাকে, তাহলে আপনাকে তো সবাই লিভারপুল এফসি থেকে এক্সকিউজ এফসি বলবে। মানে আর্নে স্লটের কাছ থেকে এরকম কথাবার্তা বিশ্বাস করেন কোনোভাবে সুস্থ মানুষের কথাবার্তা না। যদি আপনি 500 মিলিয়নের সাইনিং করেন, তাহলে আপনার মুখ থেকে এই ধরনের কোনো কথাবার্তা ভাই আপনার ফ্যানরা তো অন্ততপক্ষে আশা করবে না। সো লিভারপুল ফ্যানদের জন্য আমি বিশ্বাস করেন মন থেকে আমি সহানুভূতি প্রকাশ করি, কারণ আমাদের দেখেন, বার্সারে দেখেন, আমরা কত সাইনিং করছি, মাত্র 28 মিলিয়ন ইউরোর আমরা সাইনিং করছি লাস্ট সামার ট্রান্সফার উইন্ডোতে। তারপরও আমাদেরকে সবাই মানে ফেভারিট ধরে, আমাদেরকে আমাদের দলের ফুল স্কোয়াড না থাকার পর তারপরও তারা এল ক্লাসিকোতে আমাদের জিততে হবে এমন একটা মনোভাব আর কি। কিন্তু লিভারপুল টানা একের পর এক ম্যাচ হারার পরেও, 500 মিলিয়নের সাইনিং করার পরেও তাদের কোনো মানে দায়ভার নাই। জিনিসটা আসলে হাস্যকর, আসলে মজার, আসলে ফাইজলাম। এবং অন্যদিকে ভাই লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের যে কন্ট্রোভার্সি ছিল ওই এল ক্লাসিকোর ম্যাচের পরে, লামিন ইয়ামাল নাকি বলতেছিল যে টানেলের মধ্যে আয় তোরে এখানে, এরকম একটা কথাবার্তা কিন্তু চলতেছিল। তো এই জিনিসটার আমরা সাপোর্টে ছিলাম না, বার্সা ফ্যান যারা আছে আমরা এই জিনিসটা সাপোর্টে ছিলাম না, আমরা এগেইনস্টে ছিলাম। কিন্তু আজকের এই কন্ট্রোভার্সির মধ্যে আজকে একটা নতুন মোড় আসছে যে লামিন ইয়ামাল নাকি যে টানেলের মধ্যে এরকম কোনো কথাবার্তাই নাকি বলে নাই। সে উল্টো বলছে যে রিটার্ন লেগে দেখা হবে, কারণ এটা তো ফার্স্ট লেগ ছিল, লিগের প্রথম ম্যাচ ছিল, এন্ড দ্বিতীয় লেগ তো রয়েছে, বার্সার হোম ম্যাচ তো একটা রয়েছে না। লামিন ইয়ামাল বলতেছিল যে হোম ম্যাচের মধ্যে আমাদের হোম ম্যাচে মানে রিটার্ন লেগে দেখা হবে, রিটার্ন লেগে আইস, এরকম কথাবার্তা আর কি বলতেছিল। সো এটা পুরো কনটেক্সটটাই চেঞ্জ করে দেয়। আমরা যেটা নিয়ে লামিন ইয়ামালের ব্যান্টার করতেছিলাম, লামিন ইয়ামালের বিপক্ষে ছিলাম, যে লামিন ইয়ামাল এটা কেন বলবে যে টানেলে আয়,
এটা তো টোটালি ডিসরেসপেক্ট, রাইট? সো এই কন্ট্রোভার্সির মধ্যে যদি নতুন মোড় আসে, লামিন ইয়ামাল বলছে যে রিটার্ন লেগে দেখা হবে, তাহলে ভাই এখানে তো লামিন ইয়ামালের দিকে এইভাবে তেরা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যে আপনি যে মোরাল হাই গ্রাউন্ড যদি আপনি রাখতে চান, তাহলে আপনি হয়তো ওই 18 বছরের বাচ্চা ওই বইলা দিচ্ছে যে রিটার্ন লেগে আই, এটাতে কোনো দোষ নাই, তারপরে ওই বইলা দিছে। কিন্তু আপনি এখানে এইভাবে রিয়েক্ট করতে পারেন না। যদি আপনি এই জিনিসটা কোর্তুয়ার কথা বলতে পারেন, অথবা ভিনিসিয়াস যে রিয়েক্ট করছে, এটা বিশ্বাস করেন কোনোভাবে একজন পেশাদার খেলোয়াড়ের কথাবার্তা বা আচার আচরণ হতে পারে না, যেটা লামিন ইয়ামালের ছিল না। এই যে ম্যাচের আগে যেরকমটা লামিন ইয়ামাল প্রেস কনফারেন্সে বা ওই ইবায়ের ইন্টারভিউতে বলছিল যে রিয়াল মাদ্রিদ চুরি করে বা এই করে, ওইটা যদিও সত্য হোক, বাট ওর মতো একজন প্লেয়ার, ওর মতো একজন স্টার প্লেয়ারের কাছ থেকে এই ধরনের মন্তব্য যখন আসবে, তখন জিনিসটা হিতে বিপরীত হবে। ওইটা আমরা কেউই সাপোর্ট করি না। সো এটাও যেহেতু সাপোর্ট করতাম না ভাই, মাঠের মধ্যে লামিন ইয়ামালের সাথে যা হয়েছে এটা কোনোভাবে সাপোর্ট করি না। আগে যেহেতু লামিন ইয়ামালের একটু বিপক্ষে আমরা ছিলাম ওর কথাবার্তা নিয়ে, আজকে কিন্তু এটা ক্লিয়ার হয়েছে, তাহলে লামিন ইয়ামালের বিপক্ষে থাকার ভাই কোনো প্রশ্নই আসে না। এবং বার্সার কথা যেহেতু বলতে আসি, বার্সেলোনা নাকি হুলিয়ান আলভারেজকে সাইন করার যে চিন্তাধারা ছিল, সাইন করার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, ওইটা নাকি আপাতত বাদ দিয়ে দিছে। মানে আগামী সিজনে হুলিয়ান আলভারেজকে সাইন করবে, এই করবে ওই করবে, এরকম কথাবার্তা চলতেছিল, কিন্তু আকাশে বাতাস সব জায়গায় চলতেছিল। বাট আজকে আপডেট আসছে যে তারা নাকি হুলিয়ান আলভারেজকে সাইন করার যে প্ল্যানিং ছিল, ওই রকম প্ল্যানিং থেকে সরে আসছে। কারণ একটাই, যে টাকা নাই, টাকা নাই, টাকা নাই, আমাদের টাকা নাই, আমরা হুলিয়ান আলভারেজকে 200 মিলিয়ন দিয়ে সাইনিং করা পসিবল না। সো আমরা ওইখান থেকে সরে আসছি, যদি ভবিষ্যতে ওকে সাইনিং করার ক্ষমতা আমাদের হয়, তখন আমরা সাইনিং করব। এখন হুলিয়ান আলভারেজকে সাইনিং করবে না, সাইনিং করতে পারবে না বললে জিনিসটা আসলে ভালো হবে। সো হুলিয়ান আলভারেজকে সাইনিং করতে যেহেতু পারবে না, এন্ড ওইটার পিছু যেহেতু ছেড়ে দিছে, তাহলে ব্যাকআপ প্ল্যান হিসাবে বার্সার কাছ থেকে নিউজ আসতেছে যে তারা নাকি সাইন করতে যাচ্ছে ইউভেন্টাসের ফরওয়ার্ড দুশান ব্লাহোভিচকে। মানে দুশান ব্লাহোভিচের এই যে কন্ট্রাক্ট ইউভেন্টাসের মধ্যে কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোতেই শেষ হয়ে যাচ্ছে, মানে এই সামারেই শেষ হয়ে যাচ্ছে। এই সামার শেষে সে একজন ফ্রি এজেন্ট হিসাবেই থাকবে। সো বার্সা যদি কোনোভাবে তার সাথে কথাবার্তা করে নেগোসিয়েশন করতে পারে, মানে দেখো বার্সার তো না কাজ, দেখো যদি করতে পারে, এন্ড উই অল নো সে পারবে না, পাঞ্চুদে পারবে না। সো যদিও পারে আর কি, তাহলে তারা তাকে ফ্রি এজেন্ট হিসাবে সাইন করতে পারবে। এন্ড দুশান ব্লাহোভিচ আসলে এতটা যে খারাপ অল্টারনেটিভ তা না, বাট হুলিয়ান আলভারেজ এবং দুশান ব্লাহোভিচের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই। সো ওইগুলা নিয়ে আপনারা কম্পেয়ার করতে যাবেন না। বাট আপনাদের যেটা দরকার ওইটা আপনারা পাইলে হয়েছে, যে একজন স্ট্রাইকার অথবা একজন ফরওয়ার্ড রিপ্লেসমেন্ট দরকার, লেভানডস্কির রিপ্লেসমেন্ট দরকার। যেহেতু লেভানডস্কির কন্ট্রাক্ট রিনিউ করবে না বার্সেলোনা, এটা ধরে রাখেন না আপাতত এখন পর্যন্ত 100% শিওর। সো ভবিষ্যতের কথা বলা যায় না। আমার এই কথা শুনে আবার আলভারেজ এবং বার্সেলোনা আর্জেন্টিনা ফ্যানরা এতটাও দুঃখ পায়েন না যে বার্সেলোনার মধ্যে আলভারেজ আসার আর কোনো সম্ভাবনা নাই, সব শেষ, সব খাতাম, এরকমটাও না। বাট আপাতত যেহেতু বার্সেলোনা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে, সো বার্সেলোনা এই জিনিসটা থেকে সরে আসতেছে। আতলেতিকো মাদ্রিদের মধ্যে হুলিয়ান আলভারেজ 2031 সাল পর্যন্ত, মেবি 29 সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে। তো তার মধ্যে যদি বার্সার ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে উঠতে পারে বার্সেলোনা, হয়তো আমরা বার্সেলোনার মধ্যে হুলিয়ান আলভারেজকে দেখতে পারবো। তো বার্সার কাহিনী শেষ, হুলিয়ান আলভারেজের কাহিনী শেষ, সব কাহিনী শেষ, লিভারপুলের শেষ। এখন আজকের সবচেয়ে বড় যে কথা, যেটা ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সো সানস্পোর্টের রিপোর্ট অনুযায়ী, সানস্পোর্ট স্পেনিশ একটা স্পেনিশ ক্লাবগুলো নিয়ে একটা সোর্স বলতে পারেন আপনারা। এটাকে এতটাও ওই যে 100% ক্রেডিবল সোর্সও ধরতে পারবেন না, আবার আপনি যে একদম ফেলাই দেবেন তাও না। তো আমি আপনাকে আজকে জানিয়ে রাখলাম যে ভিনিসিয়াস জুনিয়রকে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করতে চাচ্ছে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে। এখন ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের থাকা না থাকা নিয়ে আমি গতকালকে একটা ভিডিওতে মন্তব্য করেছিলাম, ওইটা নিয়ে অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানরা আমার সাথে ওইটা বলে লাগছেন। ভাই একটা কথা বিশ্বাস করেন, আপনারা মানেন আর নাই মানেন, ভিনিসিয়াসের সিচুয়েশন বর্তমানে রিয়াল মাদ্রিদে ভালো না। এটা আপনি মানেন আর নাই মানেন ভাই, এটা সত্য কথা। তো আর আরেকটা কথা যদি আপনি দেখেন যে ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ ছাড়বে না, কারণ ভিনিসিয়াস স্টার প্লেয়ার, ভিনিসিয়াস এই সেই। ভাই ভিনিসিয়াস তো ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বড় কোনো প্লেয়ার না, তাই না? রিয়াল মাদ্রিদ যদি রোনালদোকে ছাড়তে পারে, তাহলে ভিনিসিয়াসকে কেন ছাড়তে পারবে না? আপনি আমাকে একটা লজিক দেখান। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা না, বার্সেলোনা মানে লস দিয়া হইলো, এই দিয়া হইলো যে সব পাইলা পয়সা আতুর ল্যাংলা লুলা পাইলা পয়সা রাখবে, এরকম ক্লাব রিয়াল মাদ্রিদ না। এবং এর জন্য বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদকে আমি রেসপেক্ট করি, রিয়াল মাদ্রিদকে আমি এর জন্য আমি লাইক করি, কারণ রিয়াল মাদ্রিদ
আপনার ইমোশন এতটা কেয়ার করে না, তাদের কাছে বিজনেসটাই সব, ক্লাবটাই সব। সো ভিনিসিয়াস যদি এই সিজনের মধ্যে তার কন্ট্রাক্ট রিয়াল মাদ্রিদ রিনিউ না করে, অ্যান্ড অনগোয়িং যে কন্ট্রোভার্সিগুলো আছে এগুলা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে। তো তারপরে এই সিচুয়েশন সবগুলা অ্যানালাইজ করার পরে আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন, অথবা আপনার যদি একটু ব্রেইন থাকে তাহলে আপনি বলবেন যে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের মধ্যে নাই। অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু সাইন করতে চাচ্ছে, অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের আপনি ধরেন এখন কিন্তু অবস্থা মোটামুটি ভালো আছে, লিভারপুলের থেকে উপরও আছে। এই তারা প্রিমিয়ার লিগের মধ্যে কারেন্টলি তারা মেবি 6 নম্বরে আছে, অ্যান্ড লিভারপুল 7 নম্বরে। সো ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ না, ম্যানচেস্টার ইউনাইটেড ঐতিহাসিকভাবে কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকদের প্রিয় একটাই ক্লাব। সো এখানে এতটা যে মানে আপনাদের একটা শাখা ছাইড়া আরেক শাখায় আর কি যাইতেছে ওই রকম চিন্তা করেন না ভাই। সো রিয়াল মাদ্রিদ থেকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড যায় তাহলে আপনারা এত আপসেট হওয়ার কিছু নাই। সো ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সৌদি আরবে যাওয়ার থেকে 1000 গুণে 100 গুণে ভালো, বিশ্বাস করেন। তো সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে এবং ডেইলি ফুটবল আপডেট যদি আপনি আপনার ফিডের মধ্যে রেগুলার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে, ফুটবল অল অ্যালং ফ্রি প্যালেস্টাইন।